নির্বাচন কমিশনের কাছে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি রাখার আহ্বানও জানিয়েছেন দলটি। নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এসব দাবি তুলে ধরে জামায়াতের একটি প্রতিনিধি দল। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। বিএনপি নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকে গণভোটের তারিখ, প্রবাসীদের ভোটাধিকার, নির্বাচনকালে অফিসারদের নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। আলোচনা শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত। গণভোট তো খুব একটা সিম্পল একটা ইলেকশন, এখানে কোনো খুব বড় ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নাই। এখানে যে বাক্স আপনি গণভোটের জন্য কিনবেন, যেহেতু ইলেকশন কাছেই, ওই বাক্স দিয়ে ন্যাশনাল ইলেকশন হবে। অথবা ন্যাশনাল ইলেকশনের যে বাক্স কিনবেন, এটা কয়েকদিন আগে কিনে ফেললে এটাতেই হয়ে যাবে। শুধু খরচ, বাড়তি খরচ হচ্ছে একটা ব্যালট, কালি এবং যারা ইনভলভ হবেন অফিসাররা বা এক্সিকিউটিভ যারা আছেন তাদের ভাড়া টাড়া, খাওয়ার যেটা, এটা এর বাইরে বেশি কিছু। তো এটা একটা জাতির একটা প্রয়োজনে অথবা একটা বিশাল একটা অর্জন যে রিফর্মসের জন্য, সে তো না, এটা কোনো কথা না। আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে জাতীয় নির্বাচনের তো সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে। তো এই নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা তো আমরা আগে একটু বুঝলাম, বরং ভালো যে নির্বাচন আপনি ঝামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান, ওইটাতে যদি ঝামেলা হইয়া যায় তাহলে তো আমসালা দুইটাই চলে যাবে। এদিকে নির্বাচন কমিশন গণভোটের সময় নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ফ্যাসিস্ট শাসন উৎখাতের পরে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের আইডেন্টিটি মুছে দিয়ে ভিন্ন চিন্তা স্থাপনের চেষ্টা চলছে। সকালে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ পিআর বোঝে না, তাই বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। ইউসুফ আলীর রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা এই ভূখণ্ডে বাস করি আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তিনি বলেন, সংস্কার কমিশনের আলোচনার বাইরে অপ্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে যারা আন্দোলন করছে তারা মূলত স্বাধীনতা যুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চায়। আজকে রাজনীতিতে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে 1971 সালের যে জন্য আমরা যুদ্ধ করেছিলাম, আমাদের সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি, আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনার সামনে নিয়ে আসার প্রচেষ্টা চালানো হচ্ছে। এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়। প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভস, কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না। আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে, তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কীভাবে তারা এই বিষয়টাতে আসবে। ফখরুল বলেন, সাধারণ মানুষের যে বিষয়ে ধারণা নেই তা কখনোই মেনে নেবে না বাংলাদেশের মানুষ। অনেক রকম রাজনীতি হচ্ছে, অনেক রকম কথা হচ্ছে। আজকে যে কোনোভাবেই হোক আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তাভাবনা করার, সেই ভিন্নভাবে চিন্তাভাবনা করার কোনো অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি না। আগামী নির্বাচনে বিএনপিকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিতে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের প্রতি আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি। খ্রিস্টান ধর্মীয় যে গোষ্ঠী, সেই গোষ্ঠীগুলোর সমস্যাগুলো সমাধান করবার সবচেয়ে আগে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এনসিপি মনে করে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে। উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামী দিনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষে পিআর হবে কিনা।
কিন্তু এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান উচ্চকক্ষে পিয়ারের পক্ষে, নিম্নকক্ষে নয়। দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। দেশে পারিবারিক উত্তরাধিকারের শাসন এনসিপি এককভাবে আগামী নির্বাচনে যেতে পারে, কোন অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং। এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামে নির্বাচন করবে। এনসিপি তাদের আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতীক শাপলা দিয়ে আগামী নির্বাচন করবে। ব্যবস্থা প্রতিষ্ঠা করতে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দ্বিতীয় দিনের রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এই সময় 28 দিনে নেওয়া মামলাটির 54 সাক্ষীর মধ্য থেকে বেশ কয়েকজনের জবানবন্দি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 21 অক্টোবর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল 2। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করেছে সরকার। রোববার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা 1 শাখা থেকে প্রজ্ঞাপনের কথা সোমবার জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 541-এর 1-এর ক্ষমতা বলে এবং দ্য প্রিজন্স অ্যাক্ট 1894 এর ধারা 3B অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নং 54-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। এতে আরও জানানো হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা নতুন কর্মসূচি ঘোষণা দেন। শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, সোমবার রাতের মধ্যে দাবি মানা না হলে মঙ্গলবার দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করা হবে। এছাড়া শহীদ মিনারে অবস্থান সহ কর্মবিরতিও চলবে বলে জানিয়েছেন শিক্ষকেরা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন 2025 দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। সকাল 11:30টায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। পরে অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও দলে দলে মিছিলে অংশ নিতে শুরু করেন। তারা জানান, আজকের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 অধ্যাদেশ জারি না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারে সেজন্য ব্যারিকেড বসিয়েছে পুলিশ। কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটানোর পর সোমবার সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন ঢাকায় অবস্থান করা শিক্ষকরা। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান। শিক্ষকরা জানান, সকাল থেকেই ক্লাস নেননি শিক্ষকরা। তারা প্রতিষ্ঠানে হাজির হলেও ক্লাস সহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত আছেন। শিক্ষক মণ্ডলী অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে, এরই প্রেক্ষিতে মূলত আন্দোলনটি চলছে। বর্তমান যে ব্যয়ভার এর উপর নির্ভর করলে একবার যৎসামান্য, আর আমরা যে দাবিটি তুলেছি এটা একবারই যৌক্তিক, অযৌক্তিক না। আমি সরকার বাহাদুরকে জানাবো যে আসলে অন্তর্বর্তী সরকার বিবেচনা করুক। 20% দাবি করেছে বাড়ি ভাড়া এবং 1,500 টাকা মেডিকেল ভাতা। ওই দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের এই শহীদ মিনার চত্বর ছাড়ব না। এমপিওভুক্ত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখা গেছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা, তবে শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমাদের শিক্ষকদের পুলিশ নির্যাতনের শিকার হয়েছে, আমাদের টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে, সেখানে আমাদের শিক্ষককে অপমান লাঞ্ছনা করা হয়েছে আমাদের 20% বাড়ি ভাড়ার জন্য। সর্বোপরি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ ঘোষণা করে শিক্ষার বৈষম্য দূর করতে হবে। আমাদেরকে বাধ্য করবেন না বিকল্প চিন্তা করতে, যে আমাদের উপদেষ্টা
উনি আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, এই দিকে চাইতে আমাদেরকে বাধ্য করবেন না। সীমাহীন কষ্ট ও দুর্ভোগের মধ্য দিয়ে শিক্ষকরা শহীদ মিনারে খোলা আকাশের নিচে রাত দিন পার করছেন। দাবি আদায় করে প্রজ্ঞাপন নিয়েই শিক্ষকরা ক্লাসে ফিরবেন বলে জানান এমপিওভুক্ত শিক্ষকরা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। হবে আগামী 16 অক্টোবর ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে এর পরদিন অর্থাৎ 17 অক্টোবর থেকে, যা চলবে আগামী 23 অক্টোবর পর্যন্ত। সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয় 16 অক্টোবর সকাল 10টায় দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে বা মোবাইলে SMS পাঠিয়ে ফলাফল জানতে পারবে। গত 26 জুন শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। ইতালির রোমের ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইড লাইনে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আগের দিন IFED প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা বলেন, এই তহবিল কৃষি, স্বাস্থ্য, উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। এ সময় গভীর সমুদ্র মৎস্য আহরণ, আম কাঁঠাল রফতানি, জলবায়ু সহনশীল কৃষি ও দুগ্ধ শিল্পে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের সামাজিক ব্যবসা উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন IFED প্রেসিডেন্ট। রোববার ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ATM রকিবুল হক। ইফাদ আপনি জানেন, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, তার প্রেসিডেন্ট আলভেরো লারিও ওনার সাথে দেখা করতে এসেছিলেন। সাথে ওনার সাথে ছিলেন ওনাদের অ্যাসোসিয়েট ডিরেক্টর, যিনি বাংলাদেশে অনেক বছর কাটিয়েছেন। তারা এসেছিলেন ভিউ এক্সচেঞ্জ করার জন্য। বাংলাদেশের তাদের অনেকগুলো কমিটমেন্ট আছে, তারা অনেক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন এগ্রিকালচার রিলেটেড প্রজেক্টে তারা ফান্ডিং করেন। তারপরে ইদানিং ক্লাইমেট চেঞ্জ নিয়ে তারা ফান্ডিং করেন। ক্লাইমেট চেঞ্জকে কীভাবে রেজিস্ট করা যায়, কীভাবে ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্ট এগ্রিকালচার আমরা যাতে এটা গ্রোথ হয় সেই বিষয়ে ওনারা অনেক ফান্ডিং করছেন। সৌদি আরবে আটকে থাকা 990টি হজ এজেন্সির অব্যয়িত 37 কোটি 94 লাখ টাকা ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। অব্যয়িত টাকা এজেন্সিগুলোকে ফেরত দেওয়া হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। আগামী বছর হজে যেতে নির্ধারিত সময়ে 60,000 হজ যাত্রী নিবন্ধন করেছে জানিয়ে নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে সৌদি সরকার এখনও কিছু জানায়নি বলেও জানান ডক্টর আফম খালিদ হোসেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দেশের 90% হজযাত্রী হজ পালন করে থাকেন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক হজযাত্রীদের হজ পালনের জন্য সৌদি প্রান্তের খরচের টাকা জমা দিতে হয় মাসার নুসুক প্ল্যাটফর্মের IBAN হিসেবে। গত 7 থেকে 8 বছরে হজ এজেন্সিগুলো সৌদি পর্বের খরচের নির্বাহের জন্য যে টাকা পাঠিয়েছেন সেখানে কিছু অর্থ অব্যয়িত ছিল, যার পরিমাণ 37 কোটি 94 লাখ টাকা। সরকারি হস্তক্ষেপে অব্যয়িত পুরো টাকাই ফেরত আনতে সক্ষম হয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি হজ ওমরা মন্ত্রণালয়ের মাসার নুসুক প্ল্যাটফর্মের IBAN এর সর্বমোট 990টি এজেন্সির অব্যয়িত অর্থ জমা ছিল এবং সবকটি এজেন্সির টাকায় ফেরত পাওয়া গেছে। এটা আমাদের মন্ত্রণালয়ের অব্যাহত প্রচেষ্টার ফলে। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর বিষয়ে এখনো কিছু বলেনি সৌদি সরকার। 12 তারিখ রাত 12টার মধ্যে যারা দিতে পারে নাই এরকম সংখ্যা কত, এটা যদি আমরা আজকে বিকেলের ভিতরে পেয়ে যাই তাহলে কালকের বৈঠকে আমরা বলবো যে এতজন হাজি ইজ অ্যাওয়াইটিং ফর রেজিস্ট্রেশন। তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের কার্যক্রম আর আগাচ্ছে না সরকার। সঙ্গীত শিক্ষার যে ঘোষণাটা এটা খুব দ্রুত বাস্তবায়িত হচ্ছে না। এদিকে আলোচিত সেফ এক্সিট নিয়েও কথা বলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আমি স্পষ্ট করে বলি, আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমি এদেশের নাগরিক, আমি এদেশেই থাকবো, আর আমার কোনো অপরাধ নাই। আমি কোনো রাষ্ট্রীয় সম্পদ চুরি করি নাই বা কাউকে চুরি করতে সহায়তা দিই নাই। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে বাড়ানো হয়েছে প্রতি লিটারে 6 ও 8 টাকা। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম 13 টাকা ও 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে 23 টাকা। সোমবার ভোজ্য তেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে, যা অনতিবিলম্বে কার্যকর হবে। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 6 টাকা বাড়িয়ে 195 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে 8 টাকা বাড়িয়ে 177 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাজারে 5 লিটারের প্রতি বোতল সয়াবিন তেল 945 টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে 163 টাকা। নতুন দাম 14 অক্টোবর থেকে কার্যকর হবে। ডাকসু ও জাকসুর পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের ব্যালটও হবে OMR পদ্ধতিতে। দুপুরে সাংবাদিকদের তথ্য জানান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব AKM আরিফুল হক সিদ্দিকী। তিনি বলেন, ভোটাররা ব্যালটে নির্ধারিত বৃত্ত পূরণ করে ভোট দেবেন। এতে খুব অল্প সময়েই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনের দিন পুরো ক্যাম্পাস জুড়ে থাকবে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে আজ মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। শেষ সময়ের প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থী প্রতিদ্বন্দ্বীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও উঠেছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের CA1 শাখা থেকে যুগ্ম সচিব আহমেদ জামিল স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবরুল 1A প্রদত্ত ক্ষমতা বলে সরকার দ্য সিভিল এভিয়েশন রুলস 1984 এবং রুল 16 অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করল। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।